সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। আমি গত সোমবারের মতো আজও তোমার একাদশ শ্রেণীর জন্য মানবিক ও বাণিজ্য শাখার ছাত্রদের অর্থনীতি বিষয়ের প্রথম পত্র, যেটার কোর্স নাম্বার হচ্ছে 109, তারই একটি পাঠ নেওয়ার চেষ্টা করব। আমরা গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দিয়ে শেষ করেছিলাম। আজ আমরা দেখব চাহিদা। প্রথমে যদি বলি চাহিদা কি, চাহিদা বলতে আমরা সবাই জানি চাহিদা হচ্ছে কোনো কিছু চাওয়া বা পাওয়ার যে ইচ্ছা, সেটাকেই আমরা কি বলি? চাহিদা। এটা কে বলে, কারা বলে? যারা অর্থনীতির সংজ্ঞাটা বা অর্থনীতির সাথে, অর্থনীতির বিষয়ের সাথে যারা সম্পৃক্ত না, তারা সবাই এই কথাটা বলে থাকে যে আমার একটি চাহিদা আছে। অর্থাৎ কোনো কিছু চাওয়া বা পাওয়ার যদি ইচ্ছা হয়, সেটাকেই তারা চাহিদা মনে করে। কিন্তু বাস্তবে হচ্ছে কি, যে কোনো কিছু চাওয়া বা পাওয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটাকে আমরা বলি অভাব। আর চাহিদা একটু আলাদা বিষয়। আলাদা বিষয় কোনটি? অর্থাৎ চাহিদা হতে হলে আমরা শুধু অভাব থাকলেই বলবো না, অভাবের সাথে যদি, অভাব কেন বলছি, তার মানে সেই জিনিসটাকে আমার চাওয়া বা পাওয়ার আকাঙ্ক্ষা আছে, এক। 2 নম্বর হচ্ছে ওই জিনিসটি ক্রয় করার ইচ্ছা আমার আছে। আর 3 নম্বর হচ্ছে ওই দ্রব্যটি ক্রয় করার আর্থিক সামর্থ্য আমার আছে, এবং সর্বোপরি সেই সামর্থ্যকে ব্যবহার করা। অর্থাৎ আমার কাছে যে অর্থটা আছে ওই দ্রব্য কেনার মতো, সেই টাকাটা আমি ব্যয় করার ইচ্ছাও আমার থাকতে হবে। তাহলে চাহিদা হচ্ছে কি আর অভাব হচ্ছে কি? অভাব হচ্ছে কোনো কিছু চাওয়া বা পাওয়ার আকাঙ্ক্ষা, আর চাহিদা হচ্ছে সেই অভাব পূরণ করার মতো যদি আমার আর্থিক সক্ষমতা থাকে, এবং ওই দ্রব্য পাওয়ার ক্ষেত্রেও যদি আমি ওই অর্থটা ব্যয় করার ইচ্ছা পোষণ করি, তখনই সেটা হবে চাহিদা। কিন্তু এই তিনটির একটিও যদি অনুপস্থিত থাকে, তাহলে তাকে আমরা চাহিদা বলবো না। তাহলে আমি আবার রিপিট করছি, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাহিদার ধারণা, চাহিদার নির্ধারক ও চাহিদা বিধি। তাহলে আমি যেই কথাটা বললাম যে চাহিদাটা কি, চাহিদা হচ্ছে একটি নির্দিষ্ট দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, তার জন্য অর্থ ব্যয় করার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা, এই তিনটি সমন্বয় যখন হবে, তখনই তাকে আমরা কি বলবো? চাহিদা। তাহলে সাধারণ লোকের সাথে আর অর্থনীতি বিষয় যারা অধ্যয়ন করেছেন তার মধ্যে পার্থক্য কি হবে? আমরা যা পেতে চাই তাকেই মনে করি চাহিদা, কিন্তু অর্থনীতিতে আমরা কি দেখলাম? অর্থনীতিতে তিনটি থাকতে হবে। একটা জিনিস পাওয়ার ইচ্ছা থাকতে হবে, অর্থাৎ তার একটা অভাববোধ থাকবে। 2 নাম্বার, সেই দ্রব্যটি ক্রয় করার আর্থিক সক্ষমতা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে সেই আর্থিক ক্ষমতাটাকে আমার ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তিনটা সমন্বয় যখন হবে, তখন আমরা ওই দ্রব্যটার ক্ষেত্রে কি বলবো? একটি চাহিদা আছে। তাহলে আমরা যদি একটু লিখি 1 নম্বরে, প্রথম হচ্ছে কি, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। 2 নম্বর হচ্ছে দ্রব্যটি ক্রয় করার আর্থিক সামর্থ্য। 3 নম্বর হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা। তাহলে এই তিনটি বিষয় যখন একত্রিত হবে, তখন আমরা ওই দ্রব্যটির চাহিদার কথা বলবো। আমি যদি একটু উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে চেষ্টা করি, আমি যদি আমার উদাহরণটাই দেই, প্রথম হচ্ছে ধরো iPhone 12, যেটা, সেটার দাম কত? প্রায় 1,20,000 টাকা। এই ফোনটি কেনার ইচ্ছা আমার আছে, এই ফোনটি কেনার আর্থিক অবস্থাও আমার আছে। তার মানে এই ফোনটা আমি পছন্দ করছি, আমার 1,20,000 টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য আমার আছে। কিন্তু আমার যেটা নেই সেটা হচ্ছে কি, আমি এই টাকা দিয়ে আমি এই মোবাইলটি আমি কিনবো না।
তাহলে কোনটা অনুপস্থিত দেখা গেল? আমার পাওয়ার ইচ্ছা আছে, দ্রব্যটি ক্রয় করার আর্থিক সামর্থ্য আছে, কিন্তু ওই ক্ষেত্রে এই অর্থ ব্যয় করার ইচ্ছা আমার নেই, তাহলে কিন্তু এটা আমার চাহিদা হবে না, তাহলে একটা অনুপস্থিত। আরেকটা উদাহরণ যদি দেই, যে BMW একটি গাড়ি কেনার ইচ্ছা আমার আছে, শখ যে একটা যদি গাড়ি হতো আমার ভালো লাগতো, কিন্তু এটার যে ক্রয় করা আমার আর্থিক সামর্থ্য আমার নেই, আর ব্যয় করার ইচ্ছা হয়তো থাকতো যদি আর্থিক সামর্থ্য আমার থাকতো, তাহলে এই দুটারও কিন্তু কি হলো? আমার অনুপস্থিত। তাহলে এটাকেও কিন্তু আমি কি বলবো না, আমার চাহিদা বলতে পারবো না। তাহলে দেখা যাচ্ছে যে তিনটি বৈশিষ্ট্যের যদি একটি অনুপস্থিত থাকে তাহলে সেটাকে আমি চাহিদা বলবো না। আবার আমি শপিংয়ে গিয়েছি, আমার টাকা আছে, একটা শার্ট আমার টাকা ব্যয় করার ইচ্ছা আছে, কিন্তু শার্টটা কেনার ইচ্ছা আমার হলো না, তাহলে সেটা আমার চাহিদা হবে না। তোমাদের বইতে নর্মালি যেটা দেখবে যে ভিক্ষুকের গাড়ি কেনার শখ, কৃপণের মিষ্টি খাওয়ার শখ, এগুলো উদাহরণ দেওয়া আছে, এগুলি খুব সেকেলে উদাহরণ। তোমরা তোমাদের জীবনের বাস্তবতা দিয়ে চিন্তা করবে যে তোমার ইচ্ছা আছে একটা এই ধরনের একটা মোবাইল কেনার, কিন্তু তোমার টাকা নেই, টাকা খরচ করার মতো অ্যাবিলিটি নেই। আবার তোমার বাবার হয়তো টাকা আছে, কিন্তু সে মোবাইল কেনার ক্ষেত্রে এই টাকাটাকে কি করবে না, তার পছন্দ হয়েছে। আমরাও বাস্তবে কি করি, একটা দ্রব্য পছন্দ করলাম, কেনার ইচ্ছা আছে, টাকাটাও আছে আমার, কিন্তু ওটার জন্য ওই টাকাটা খরচ করার ইচ্ছা আমার নেই, তাহলে সেটাও কিন্তু চাহিদা হবে না। তাহলে দেখা যাচ্ছে কি, আবারও যদি আমি প্রথমে বলি, তোমরা এখন থেকে শিক্ষার্থীরা কিন্তু অভাব আর চাহিদাটাকে কখনোই এক করে দেখবে না। তাহলে অভাব হচ্ছে কোনো জিনিস চাওয়া বা পাওয়ার আকাঙ্ক্ষা, আর চাহিদা হচ্ছে সেই আকাঙ্ক্ষার সাথে যদি পূরণ করার মতো আমার আর্থিক সামর্থ্য থাকে এবং সেই সামর্থ্যটাকে যদি আমি আবার ব্যবহার করতে চাই, তখন সেটা হবে কি, চাহিদা। তাহলে এই হচ্ছে চাহিদার ধারণা। এখন যদি আমি বলি যে চাহিদার নির্ধারক, এই চাহিদার নির্ধারক মানেই হচ্ছে যে কি কি বিষয় দ্বারা চাহিদা নির্ধারিত হয়। এই নির্ধারিত হওয়ার মানেই হচ্ছে পরিমাণটা, অর্থাৎ চাহিদার পরিমাণ কি কারণে বৃদ্ধি পায়, কি কারণে কমে যায়, এটাকে আমরা বলি যে চাহিদা নির্ধারক। অর্থাৎ চাহিদার পরিমাণটা কি কি বিষয়ের উপরে নির্ভরশীল। তা প্রথমেই যদি আমি বলি যে চাহিদা নির্ভর করে কিসের উপরে, আমরা সবাই জানি সেটা হচ্ছে দ্রব্যের দামের উপর। তাহলে এক নাম্বার হচ্ছে, তাহলে আমি কি লিখব, চাহিদা নির্ধারক। নির্ধারক কি? এক নাম্বার হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম। এই নিজস্ব দাম মানে হচ্ছে যেই দ্রব্যের কথা আমি বলছি সেই দ্রব্যের দামটা কি। আমি যদি মনে করি এক্স একটি দ্রব্য, তাহলে এক্স দ্রব্যের যে দাম সেটার উপরে নির্ভর করবে কিসের উপর, কি নির্ভর করবে, চাহিদার। তাহলে আমি এটা যদি লিখি পি অফ এক্স, অর্থাৎ এক্স দ্রব্যের দাম। দুই নাম্বার হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম। সম্পর্কিত দ্রব্যের দাম, সম্পর্কিত দ্রব্যটা কি, আমি গত ক্লাসে আমরা পড়েছিলাম, একটি হচ্ছে বিকল্প দ্রব্য আর একটা হচ্ছে কি সম্পূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য। আর বিকল্প দ্রব্যের আরেকটা নাম কি বলেছিলাম, পরিবর্তক দ্রব্য। বিকল্প দ্রব্য কোনটি, আমরা ইকোনমিক্সের অনেক জায়গায় এই উদাহরণটা আমরা ব্যবহার করব, তোমাদের মাথায় এটা সব সময় রাখতে হবে। আমরা প্রচলিতভাবে যে উদাহরণটা দেই, বিকল্প হচ্ছে চা এবং কফি, মাছ এবং মাংস, অথবা আমরা একটা মুরগির মাংস আর একটা হাঁসের মাংস এরকম বলতে পারি। তাহলে বিকল্প হচ্ছে কি, যে একটি দ্রব্যের অভাব যদি আমি অন্য দ্রব্য দিয়ে পূরণ করতে পারি সেটা হচ্ছে আমার বিকল্প। যেমন আমি যদি বলি, আমরা যে ক্লাস নিতাম, অর্থাৎ সরাসরি কক্ষে যে ক্লাসটা আমরা নিয়ে নিতাম, তারই কিন্তু একটি বিকল্প হচ্ছে আমাদের অনলাইনের একটি ক্লাস। তার মানে একটির অভাব যদি আমি অন্যটি দিয়ে পূরণ করতে চাই সেটা হচ্ছে বিকল্প দ্রব্য। তাহলে বিকল্প দ্রব্যের দামের উপরও চাহিদাটা নির্ভর করে। তাহলে বিকল্প দ্রব্যর কথা যদি বলি, একটা হচ্ছে অল্টারনেট, এই জন্য লিখলাম, একটা দিলাম অল্টারনেট, একটা দিলাম পি, একটা দিলাম এ, অর্থাৎ হচ্ছে আমরা যদি বলি একটা হচ্ছে পরিপূরক আর একটা হচ্ছে পরিবর্তক, সেটাকে আমি একটা ও একটা এ দিয়ে বুঝালাম।
তাহলে সম্পর্কিত দ্রব্য মানেই হচ্ছে একটা হচ্ছে পরিপূরক আর একটা হচ্ছে বিকল্প। তাহলে বিকল্পের উদাহরণ আমরা কি দিলাম? বললাম হচ্ছে চা এবং কফি অথবা মাছ এবং মাংস। আবার বললাম ক্লাসে লেকচার দেয়া আর একটা হচ্ছে অনলাইনে লেকচার দেয়া, এটা হচ্ছে বিকল্প। আর পরিপূরক কোনটি? পরিপূরক হচ্ছে একটি অভাব পূরণ করার জন্য যদি আমার অন্যটির সহায়তা নিতে হয় সেটা হচ্ছে পরিপূরক। যেমন গত ক্লাসে আমি বলেছিলাম যে এই বোর্ডটার কোনো মূল্য নেই যদি আমি এটাকে ব্যবহার না করি, তাহলে এটার অভাব পূরণ করার জন্য এটা দরকার আছে, তাহলে এটা হচ্ছে কি পরিপূরক। আমি যদি চা খেতে চাই, চায়ের সাথে আমার যে উপকরণ লাগবে সেটা হচ্ছে পরিপূরক। আমি যদি গাড়ি ব্যবহার করতে চাই, গাড়ির সাথে পরিপূরক হচ্ছে কি পেট্রোল বা সিএনজি গ্যাস, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরিপূরক। আচ্ছা, তারপরে হচ্ছে ভোক্তার আয়, এটাকে আমরা লিখলাম ওয়াই। আচ্ছা, ভোক্তার আয় কি? অর্থাৎ যে ব্যক্তির চাহিদার কথা আমি বলছি তার আয়ের উপরেও চাহিদার পরিমাণ কম বেশি হতে পারে। 4 নাম্বার হচ্ছে ভোক্তার অভ্যাস রুচি। এই অভ্যাস বা রুচিটা কি? যে আমার যে একটা রুচি আছে যে কোনো দ্রব্য ভোগ করার, সেটার উপরেও পরিমাণ কম বেশি নির্ভর করে। তারপরে হচ্ছে কি জনসংখ্যার পরিমাণ। জনসংখ্যার পরিমাণ অর্থাৎ জনসংখ্যা যদি কম বেশি হয় তাহলে কি হতে পারে, এটা চাহিদার পরিমাণ কম বেশি হতে পারে। তারপরে হচ্ছে সময় বা সিজন। এখন যদি আমি প্রথম থেকে আবার এই নির্ধারকগুলিকে ব্যাখ্যা করি, প্রথমটা কি ছিল? দ্রব্যের নিজস্ব দাম। 2 নম্বরে বলেছিলাম অন্যান্য দ্রব্যের দাম। আমি এখন এটাকে যদি একটি গাণিতিকভাবে লিখি, আমি দ্রব্যটির নাম বলেছিলাম কি এক্স, তাহলে লিখব ডি অফ এক্স ইজ এ ফাংশন অফ পি অফ এক্স, পি অফ ও, ইনকাম, হ্যাবিট, টাইম, পপুলেশন, এটসেট্রা। তাহলে এটাকে আমি কি করতে পারি? এটাকে আমি বলতে পারি যে চাহিদা কি কি বিষয় নির্ভরশীল। প্রথমটা হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা নির্ভর করবে এক্স দ্রব্যের নিজের দামের উপর। 2 নম্বর হচ্ছে অন্যান্য দ্রব্যের দামের উপর। তারপর হচ্ছে ভোক্তার আয় অভ্যাস রুচির উপর। তারপর হচ্ছে তার টাইমের উপর, টাইম বলতে সময়। তারপর হচ্ছে জনসংখ্যা এবং অন্যান্য বিষয়ের উপরে কি নির্ভরশীল। এখন যদি প্রথমটাকে আমি ব্যাখ্যা করি কিভাবে নির্ধারণ হয়, যদি অন্যান্য বিষয় স্থির থাকে, আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে সামাজিক বিজ্ঞানে আমরা যে বিধিগুলি বলি সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে শর্ত সাপেক্ষে প্রমাণিত। ঠিক একইভাবে এই সবগুলি বিষয় যদি স্থির থাকে, এই স্থির থাকা মানেই হচ্ছে আমি যদি এক্স একটা দ্রব্যের কথা বিবেচনা করি, আমার আয় ঠিক আছে, এই অন্যান্য দ্রব্যের দাম ঠিক আছে, আমার রুচি ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু শুধু পরিবর্তন হয়েছে কিসের? দ্রব্যের দামের। তাহলে দাম যদি বেড়ে যায় আমার এক্স দ্রব্যের চাহিদাটা কমে যাবে, আবার যদি এক্স দ্রব্যের দামটা কমে যায় আমার চাহিদাটা কি হবে? বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে আমরা বলছি অন্যান্য দ্রব্যের দাম। অন্যান্য দ্রব্যের মধ্যে একটা কি বললাম? বিকল্প দ্রব্য। বিকল্প দ্রব্যের ক্ষেত্রে আমি যদি বলি যে চায়ের দাম স্থির আছে, কফির দাম যদি বেড়ে যায় তাহলে চায়ের চাহিদা আমার আরও বেড়ে যাবে। আবার চায়ের দাম স্থির আছে, কফির দাম যদি কমে যায় দেখা যাবে কি হবে? চায়ের চাহিদাটা কমে যাবে। তাহলে দেখা যাচ্ছে চায়ের নিজস্ব দামের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু কিসের পরিবর্তন হয়েছে? বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন হয়েছে। আমরা নর্মালি দেখি যে যদি দেখা যায় যে মাছের দাম অনেক বেশি তখন কিন্তু আমরা কি খাই? মাংসটা খাই। আবার যদি মাংসের দাম অনেক বেড়ে যায় আমরা কি করি? মাছটাকে আমরা বেশি ভোগ করি। এরপর হচ্ছে পরিপূরক।
পরিপূরকটা আমরা সবসময় উদাহরণ দিই গাড়ির সাথে পেট্রোলের। পেট্রোলের দাম ঠিক আছে বা গ্যাসের দাম ঠিক আছে, যদি গাড়ির দাম বেড়ে যায় তাহলে কিন্তু পেট্রোলের চাহিদাটা কমে যাবে। আবার যদি গাড়ির দাম কমে যায় পেট্রোলের চাহিদাটা বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে। ঠিক একইভাবে ইনকাম, সব কিছু ঠিক আছে, যদি আমার ইনকাম বেড়ে যায় তাহলে যে সকল দ্রব্য আমি এখন ভোগ করছি সেই দ্রব্যের দামও যদি ঠিক থাকে কিন্তু দেখা যাবে কি তার চাহিদা আমার কাছে বেড়ে যাবে। আবার যদি ইনকাম আমার কমে যায় চাহিদাটা আমি কি হতে পারে, কমে যেতে পারে। এরপর হচ্ছে হ্যাবিট। হ্যাবিট হচ্ছে কি অভ্যাস। এখন এখানে আমরা অভ্যাসের কথা বলছি বা রুচির কথা যদি বলি, টেস্টের কথা বলি, এটার পরিবর্তনের সাথে সাথেও কিন্তু দ্রব্যের চাহিদা কম বেশি হতে পারে। আমাদের বাসায় যে টেলিভিশনগুলি ছিল, এখন আমি দেখলাম স্মার্ট টেলিভিশন যদি আমি ব্যবহার করি তাহলে আমার রুচিটা এখন পরিবর্তন হয়েছে, আগে সেই টেলিভিশনটা আমার এখন আর পছন্দ হচ্ছে না। তাহলে দেখা গেল যে সেই দ্রব্যের দাম স্থির থাকা সত্ত্বেও আমার ওই টেলিভিশনের মডেলের চাহিদাটা কমে যেতে পারে। আবার নতুন মডেলের যেই টিভিটা বের হয়েছে সেটার দাম বেড়ে যাওয়ার ফলেও দেখা যেতে পারে যে আমার চাহিদা বেড়ে যেতে পারে। অর্থাৎ আমার যদি রুচির পরিবর্তন হয় তাহলে দেখা যায় আমার ওই দ্রব্যের দাম স্থির থাকা সত্ত্বেও রুচির পরিবর্তনের জন্য আমার চাহিদা কম বেশি হতে পারে। এরপর হচ্ছে পপুলেশন, যেটাকে আমরা বলি জনসংখ্যা। যদি কোথাও জনসংখ্যার পরিমাণ বেড়ে যায় তাহলে দেখা যায় ওই দ্রব্যের একটা নির্দিষ্ট দ্রব্যের চাহিদা বেড়ে যেতে পারে। আবার জনসংখ্যা যদি কমে যায় সেক্ষেত্রে চাহিদাটা কমে যেতে পারে। তারপর হচ্ছে সময়। সময়টা খুব একটা জরুরি বিষয়, যে একই দ্রব্যের চাহিদা সময়ের সাথে কম বেশি হতে পারে। এটা তোমরা আজই বাসায় সবাই খেয়াল করবে। যে ফ্যানটি ছিল বা তোমরা যারা এসি ব্যবহার করো বা ফ্যান ব্যবহার করো, এই শীতের সময় এই ফ্যানের ব্যবহারটা বা চাহিদাটা বাসায় যেহেতু কমে যায়, এই কেনার ক্ষেত্রেও দেখা যায় যে মার্কেটের দাম একই থাকলেও চাহিদা কমে যায়। আবার গরমের সিজনে কি হয়, দাম একই থাকলেও চাহিদা বেড়ে যেতে পারে। তাহলে দেখা যায় যে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমার চাহিদা কম বেশি হতে পারে। এগুলি ছাড়াও অন্যান্য অনেকগুলি বিষয় আছে, তো সবগুলি বিষয় মিলেই হচ্ছে আমার চাহিদার নির্ধারক। অর্থাৎ কি কারণে চাহিদাটা, এই নির্ধারক করা মানে কি কারণে চাহিদার পরিমাণ কম বা বেশি হতে পারে। তাহলে এগুলি কি যদি আমি গাণিতিকভাবে প্রকাশ করি, অর্থাৎ আমি এই যে একটা সিস্টেমে প্রকাশ করলাম, এটাকে আমরা আবার বলি চাহিদা অপেক্ষক। তাহলে চাহিদা অপেক্ষকটা কি হচ্ছে, চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ চাহিদার সাথে যে সকল বিষয়ের আপেক্ষিক সম্পর্ক রয়েছে সেটা যখন আমি গাণিতিকভাবে প্রকাশ করব সেটাই হচ্ছে চাহিদা অপেক্ষক। এখন আমরা যেই বিষয়টা নিয়ে দেখব সেটা হচ্ছে চাহিদা বিধি। চাহিদা বিধি। এখন এই যে আমরা চাহিদার নির্ধারকের কথা বললাম, অর্থাৎ অনেকগুলি বিষয়ের সাথে চাহিদার সম্পর্ক রয়েছে, কিন্তু আমি যদি শুধুমাত্র এই একটা বিষয়ের সাথে সম্পর্ক দেখাই, অর্থাৎ এগুলি সবগুলিকে আমি স্থির ধরে নিলাম, এই যে একটা বার দিলাম, এটা দিয়ে আমরা কি প্রকাশ করি, স্থির। তাহলে আমি সবগুলিকে মুছে দিলাম, অর্থাৎ এগুলি কিছুই নাই, শুধুমাত্র দামের সাথে যদি আমি চাহিদার সম্পর্ক দেখাই সেটাই হচ্ছে চাহিদা বিধি। তাহলে চাহিদা বিধি কি হচ্ছে, দ্রব্যের নিজস্ব দামের সাথে চাহিদার যে সম্পর্ক, অর্থাৎ আমি একটা দ্রব্যের কথা বললাম, এক্স দ্রব্যের নিজস্ব দামের উপরে চাহিদার যে নির্ভরশীলতা সেটাই হচ্ছে চাহিদা বিধি। তাহলে চাহিদা বিধিটা দেখা যাচ্ছে নির্ধারকের থেকে আরেকটু আমার সংক্ষিপ্ত হয়ে আসলো, অর্থাৎ নির্ধারকে ছিল অনেকগুলি বিষয়, কিন্তু বিধিতে শুধুমাত্র একটি অংশ আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি দ্রব্যের নিজস্ব দাম। অর্থাৎ অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে
দ্রব্যের দামের সাথে চাহিদার যে সম্পর্ক সেটাই হচ্ছে চাহিদা বিধি। তোমরা পরীক্ষার খাতায় যখন লিখো যে দামের সাথে অন্যান্য বিষয় অপরিবর্তিত কথাটা যদি না লিখো তাহলে কিন্তু উত্তরটা যথাযথ হয় না। তাহলে আমরা আবার কি বলবো, চাহিদার সাথে দামের যে সম্পর্ক সেটাকে আমরা চাহিদা বিধি বলছি, কিন্তু সাথে কি বলতে হবে, অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকার ফলে চাহিদার যে দামের সাথে চাহিদার যে সম্পর্ক সেটাই হচ্ছে চাহিদা বিধি। বিধিতে কি বলে, অন্যান্য বিষয় যদি অপরিবর্তিত থাকে তাহলে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পি অফ এক্স যদি বৃদ্ধি পায়, এটা হচ্ছে আমার ইনক্রিজিং এর চিহ্ন, অর্থাৎ বৃদ্ধি পায়, তার ফলাফল কি হচ্ছে, তার ফলাফল হচ্ছে ডি অফ এক্স কি হবে, কমে যাবে। কিন্তু শর্তটা কি, অন্যান্য বিষয় অপরিবর্তিত। আবার লিখব কি, পি অফ এক্স যদি কমে যায় তাহলে ডি অফ এক্স কি হবে, বৃদ্ধি পাবে। আবারও বলছি, এটা শর্তটা কি, অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। দেখো, অন্যান্য বিষয় যদি অপরিবর্তিত না থাকে তাহলে কি সমস্যা হয়, তোমার একটা জিনিসের দামও বেড়েছে, তোমার আয়ও বেড়েছে, তখন কিন্তু তুমি এটা কিনতে চাইবে। তখন কিন্তু তুমি কোনো সমাধান দিতে পারবে না যে দামও বেড়ে গিয়েছে, তোমার আয়ও বেড়েছে, তুমি কি আগের চেয়ে বেশি কিনবে না কতটুকু বেশি কিনবে, বা আদৌ ওই পণ্যটা করবে কিনা। তোমার আয় বেড়েছে, তুমি যেই চালটা খেতে সেই দ্রব্যের দাম কমেছে, আবার তোমার আয় বেড়েছে, তুমি আসলে কি ডিসিশন নিবে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি কোনো ডিসিশন তুমি নিতে পারবে না। এজন্যই আমরা কি করি, আমরা যখন ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করি তখন আমি বলে নিয়েছি কি, অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকার পরে যদি দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে চাহিদা হ্রাস পাবে, আবার যদি দাম কমে যায় চাহিদা আমার বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে চাহিদা বিধি। তাহলে চাহিদা বিধিতে আমরা কি বলতে পারি, চাহিদা বিধি হচ্ছে এমন একটি বিধি যে ক্ষেত্রে দ্রব্যের দামের সাথে চাহিদার সম্পর্ক দেখায়, সেটাই হচ্ছে চাহিদা বিধি। আর সম্পর্কটা কেমন দেখায়, সেটা হচ্ছে বিপরীতমুখী। বিপরীতমুখী আবার কেন বলছি, এটা যদি বৃদ্ধি পায় তাহলে এটা হ্রাস পায়, এটা যদি হ্রাস পায় এটা তখন বৃদ্ধি পায়। আর এখানে স্বাধীন কাকে বলছি, স্বাধীন বলছি দ্রব্যের দাম, অর্থাৎ দ্রব্যের দামটাকে আমি স্বাধীন নিয়েছি, যে দামের পরিবর্তনের ফলে চাহিদা কি হয় সেটাই কিন্তু আমার দেখার বিষয়। এখন আমি উল্টা করে যদি বলি যে আমার চাহিদা বেড়ে গিয়েছে তাহলে তো দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার কথা। তাহলে চাহিদা বেড়ে গিয়েছে, আমরা নর্মাল প্র্যাকটিসটা কি, চাহিদা যদি বেড়ে যায় তাহলে দ্রব্যের দাম কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা। তাহলে এখানে কিন্তু আমি স্বাধীন চিন্তা করেছি কাকে, দ্রব্যের চাহিদাকে, কিন্তু আমার বিধিতে কিন্তু সেটা না। আমার বিধিতে কি হচ্ছে, দাম হচ্ছে স্বাধীন, অর্থাৎ দাম নিজের মতো পরিবর্তন যদি হতে পারে তার ফলাফলটা চাহিদার ক্ষেত্রে কি হয়, তাহলে কি দাঁড়াচ্ছে, দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে চাহিদা বিধি। এবং এখানে যে সম্পর্কটা আমরা দেখি সেটা হচ্ছে কি, বিপরীতমুখী সম্পর্ক। বিপরীতমুখী সম্পর্কটা আমরা সবাই বুঝি, যে তোমার এক ক্লাসমেটের সাথে এতই খারাপ সম্পর্কে, সে যদি উত্তরে যায় তুমি যাও দক্ষিণে, সে যদি এই টিচারের কাছে পড়তে যায় তুমি যাও অন্য টিচারের কাছে পড়তে, এটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। আর সমমুখী সম্পর্ক কেমন, ও যেই শার্টটা কেনে তুমিও সেই শার্টটা কেনো, ও যেই টিচারের কাছে পড়তে যায় তুমিও সেই টিচারের কাছে পড়তে যাও, ও যেই বইটা কিনে তুমিও সেই বইটা কিনতে যাও। অর্থাৎ দুজনের গতিপথ যদি একইমুখী হয় সেটাকে আমরা বলি সমমুখী সম্পর্ক, আর দুটি বিষয়ের যদি গতিপথ উল্টা দিকে হয় তাকে বলি আমরা বিপরীত সম্পর্ক। তাহলে এখানে বিপরীত সম্পর্ক কেন বলছি, দাম যদি বেড়ে যায় চাহিদা কমে যায়, আর দাম যদি কমে যায় চাহিদাটা বেড়ে যায়, এটাই হচ্ছে চাহিদা বিধি। তাহলে চাহিদা বিধি সম্পর্কে তোমাদের আমার ধারণা, তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে রাখবে, আমি আগামী ক্লাসে সেই সমাধানটা দেওয়ার চেষ্টা করব। এখন এই চাহিদা বিধিটাকে যদি আমি প্রকাশ করতে চাই, আমি গত ক্লাসে যেমন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটাকে প্রকাশ করেছিলাম কিসে, একটি হচ্ছে তালিকায় আর একটি চিত্রে, ঠিক একইভাবে এই বিধিটাকেও কিন্তু আমি একটি তালিকায় প্রকাশ করতে পারি।
তাহলে তালিকাটা যদি আমি দেই তাহলে আমি লিখলাম ব্যক্তিগত চাহিদা সূচি। তাহলে চাহিদা সূচি যখন থাকবে, সূচি আর তালিকা কিন্তু একই, তাহলে প্রথমে লিখলাম পি, এটা হচ্ছে দ্রব্যের দাম প্রতি একক। এখানে লিখলাম চাহিদার পরিমাণ একক। তাহলে আমি সংক্ষেপে নিলাম, ধরো 2, 4, 6, 10, 8। তাহলে দ্রব্যের দাম যখন 2 টাকা, এটা আমি টাকা প্রকাশ করলাম, 2 টাকা, তখন আমার চাহিদা হচ্ছে 10 একক। আর দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যখন 4 টাকা, তখন আমার চাহিদা কমে যে হচ্ছে 8 একক। দ্রব্যের দাম যখন আরো বৃদ্ধি পেয়ে 6 টাকা হলো, তখন আমার চাহিদা হচ্ছে 6 একক। তাহলে আবার এখানে 6 টাকার 6 একক সমান হবে এমন কিন্তু কথা না। আমি এখানে ইচ্ছা করলে 4ও দিতে পারতাম, অন্য কিছুও দিতে পারতাম। তাহলে আমি এটা কি করলাম, আমি আরো সহজ করে দেই যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। 15, 10, 5। অর্থাৎ দ্রব্যের দাম যত বৃদ্ধি পাচ্ছে চাহিদা তত কমছে, অথবা উল্টোভাবে যদি আমি বলি দাম যত হ্রাস পাচ্ছে চাহিদা তত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, যে দাম যখন বৃদ্ধি পায় চাহিদা তখন কমে, আর দাম যখন কমে চাহিদা তখন বৃদ্ধি পায়। এবং সম্পর্কটা আবার কি বলছি, বিপরীতমুখী। অর্থাৎ প্রাইস যখন বাড়ে তখন এটা কমে, আবার এটা যখন কমে তখন বৃদ্ধি পায়। এবং এই সম্পর্কটা কি, বিপরীতমুখী। এটা হচ্ছে চাহিদা বিধি। এবং চাহিদা বিধিটা আমি কিসে প্রকাশ করলাম, একটি তালিকাতে আমি এটাকে প্রকাশ করলাম। এখন তালিকা থেকে কিন্তু চিত্র আরো সহজ। তাহলে এটা আমি যত সহজেই বুঝতে পারছি, তার চেয়েও আরো সহজ হবে যদি বিষয়টাকে আমি চিত্রে ব্যাখ্যা করি। এখন চিত্রে যখন আমি ব্যাখ্যা করব, আমি চিত্রটাকে দুভাবেই ব্যাখ্যা করতে পারি। একটা হতে পারে আমি তালিকা থেকে ব্যাখ্যা করতে পারি, অথবা আমি স্বাধীনভাবে যে কোনো একটি রেখা অঙ্কন করতে পারি। আমি দুটিই তোমাদের এঁকে দেখাচ্ছি। একটা হচ্ছে তোমার তালিকা থেকে কিভাবে অঙ্কন করা যায়, আরেকটা হচ্ছে কিভাবে একটি কাল্পনিক, আমি একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি, আবার ইচ্ছা করলে সরাসরিও আমি যে কোনো রেখা অঙ্কন করতে পারি। তোমরা প্রায় দেখবে যেটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করে, এই ধরনের একটি প্রশ্ন হয়। অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে কাল্পনিক চাহিদা সূচিটা কি। আসলে কাল্পনিক চাহিদা সূচি হচ্ছে তুমি মাথায় থেকে, অর্থাৎ তোমার কল্পনা থেকে একটি চাহিদা সূচি করবে। তোমার কল্পনা থেকে একটি স্বাধীনভাবে একটি চাহিদা সূচি করবে, সেখান থেকে একটি রেখা আঁকবে। তবে তোমার মাথায় কি রাখতে হবে, সেই চাহিদা সূচিটা অবশ্যই যেন চাহিদা বিধি মেনেই করা হয়। তাহলে এটা কিন্তু আমি কি করলাম, এটা কিন্তু আমি কল্পনা থেকে করেছি। এখান থেকে আমি তুমি বই দেখে বা তুমি বলেছো সেটা কিন্তু আমি করিনি। আমি আমার কল্পনা থেকে আমি একটা কি করেছি, তালিকা করেছি। এখন আমি রেখা আঁকবো এখান থেকে। তাহলে তালিকাটা করেছি কল্পনা থেকে, কিন্তু রেখা কিন্তু আমি কল্পনা থেকে আঁকতে পারবো না। রেখাটা কি থেকে আঁকতে হবে, এই কাল্পনিক চাহিদার সূচিকে ভিত্তি করেই আমার রেখাটা আঁকতে হবে। অর্থাৎ রেখার ভিত্তি হবে আমার এই তালিকা। এখন এখানে আমি দেখলাম যে আমার পি হচ্ছে 2, 4, 6। তাহলে আমি একটা রেখা যদি আঁকি, তাহলে ভূমি অক্ষে কি দেখাবো, ভূমি অক্ষে দেখাবো দ্রব্যের চাহিদা, চাহিদার পরিমাণ। আমরা সব সময় একটা নাম দেব, নাম না দিলে আমার চিত্রটা যথাযথ হবে না। তুমি দেখবে যে তোমার নামটা যদি ধরে না ডাকি, তোমরা 4 জন ছেলে দাঁড়িয়ে আছো, 4 জন ছাত্র আছে, আমি যদি নাম ধরে না ডাকি, এই ছেলে বলে তোমরা কেউ ফিরে তাকাবে না। কিন্তু যদি একজনের নাম ধরে ডাকি, সে কিন্তু সহজেই সে কি করবে, উত্তর দিতে পারবে।
ঠিক একই ক্ষেত্রে আমরা যখনই কোনো চিত্র আঁকবো তখন অবশ্যই আমার তাকে একটা চিহ্নিত করতে হবে। তাহলে এখানে আমি দিয়েছি এক্স, এখানে দিয়েছি ওয়াই, তোমরা এটাকে এক্স ওয়াই যে কোনো নামে দাও না কেন, অর্থাৎ ভূমি অক্ষের একটা নাম দিতে হবে, লম্ব অক্ষের একটা নাম আমার দিতে হবে। এরপরের অংশটা কি হচ্ছে, ভূমি অক্ষে আমি কি দেখাচ্ছি সেটা বলতে হবে, লম্ব অক্ষে আমি কি দেখাচ্ছি সেটা দেখাতে হবে। তাহলে আমি লম্ব অক্ষে দেখাবো দ্রব্যের দাম, যেটাকে আমরা বলছি পি, আর এটাকে বলছি কি এক্স, এটাকে বলেছি আমরা ডি। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে ডি। আমার স্বাধীন চলক হচ্ছে পি, অধীন চলক হচ্ছে ডি। এখন এটাকে আমি আবারও বলে নেই যে আমরা গাণিতিকভাবে যখন কোনো চিত্র অঙ্কন করি, স্বাধীন চলক বসে লম্ব অক্ষে না ভূমি অক্ষে, স্বাধীন চলক বসে ভূমি অক্ষে, আর লম্ব অক্ষে বসে কি অধীন চলক। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে অধ্যাপক মার্শাল কি করেছিলেন, স্বাধীন চলক লম্ব অক্ষে ব্যবহার করেছিলেন এবং অধীন চলক অর্থাৎ দাম দেখিয়েছিলেন লম্ব অক্ষে এবং চাহিদা দেখিয়েছিলেন ভূমি অক্ষে। এজন্যই তাকে সম্মান করে কিন্তু এইটা এখনো বজায় আছে। অর্থাৎ আমরা যখনই চাহিদা বা যোগান রেখা অঙ্কন করি, আমরা কিন্তু লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে আমরা কি দেখাই, সেটাকে দেখাই চাহিদার পরিমাণ। আচ্ছা, এখন আমরা চিত্র যখন আঁকবো, আমার দাম আছে কত, 2, 4, 6। এখন চিত্র আঁকার সময়, এই চিত্র আঁকার সময় আমার মাথায় রাখতে হবে যে আমি যে এখানে 2, 4, 6 দেখাচ্ছি, তাহলে 6 হচ্ছে হায়েস্ট, 1, 2, 3, 4, 5, 6, আমি 6 পর্যন্ত নিলাম। এখন আমি 1, 2, 3, 4, 5, 6 না নিয়ে আমি কি করতে পারতাম, আমি ইচ্ছা করলে এখানে 2, 4, 6ও লিখতে পারতাম। তবে পার্থক্য হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, এখানে যদি 2 এতটুকু হয়, 4 অবশ্যই তার দ্বিগুণ হবে, 6 অবশ্যই তার কি হবে, 3 গুণ হতে হবে। হ্যাঁ, ঠিক আছে, 2, 4, 6। তাহলে এটা মাথায় কি রাখতে হবে যে আমার এই অনুপাতটা ঠিক রাখতে হবে। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে অনুপাত কেন ঠিক রাখতে হবে, অনুপাতটা এজন্যই ঠিক রাখতে হবে যে অনুপাত যদি আমি ঠিক না রাখি, তাহলে আমি যদি বলি এখানে 2, এখানে 5, এখানে 6, সেটা আমার যথাযথ হবে না। আর 2 নাম্বার হচ্ছে আমি ভূমিতে যা দেখাচ্ছি, ভূমিতে কি দেখাচ্ছি, চাহিদার পরিমাণ। আমি লিখলাম 5, 10, 15, 5, 10, 15। এখানে আমার মাথায় রাখতে হবে যে আমি এখানে কিন্তু 4 বলতে যতটুকু জায়গা দেখিয়েছি, 5 বলতে তার চেয়ে কম জায়গায় দেখিয়েছি। এখানে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা কেন নেই, আমি ভূমিতে দেখাচ্ছি দ্রব্যের একক আর লম্বে দেখাচ্ছি দাম। আমরা বাস্তবে কি করি, 1 কেজি বলতে যদি আমার 5টা দ্রব্য হয়, 2 কেজি মানে 10টা, 3 কেজি মানে 15টা, তার মানে অনুপাত কিন্তু কেজিতে কেজিতে ঠিক থাকবে। 1 কেজি বলতে যতটুকু হচ্ছে, 2 কেজি মানে দ্বিগুণ, 3 কেজি মানে 3 গুণ। আবার ঠিক একইভাবে আমার 5 টাকা বলতে যা, 10 টাকা মানে দ্বিগুণ, 15 টাকা মানে 3 গুণ। অর্থাৎ টাকার অনুপাত টাকায় ঠিক থাকবে, দ্রব্যের অনুপাত দ্রব্যে ঠিক থাকতে হবে, কিন্তু দ্রব্যের সাথে টাকার অনুপাত ঠিক হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই। অর্থাৎ এখানে আমি 2 বলতে যতটুকু বুঝিয়েছি, 4 বললে অবশ্যই তার দ্বিগুণ হতে হবে, 6 বললে অবশ্যই তার 3 গুণ হতে হবে। ঠিক একইভাবে আমি এখানে 5 বলতে যা বুঝিয়েছি, 10 বলতে তার দ্বিগুণ, 15 বলতে তার 3 গুণ হবে। কিন্তু এখানে তাহলে দেখা যাচ্ছে এটার সাথে এটার অনুপাত ঠিক নেই, কিন্তু নিজস্ব অনুপাত কিন্তু ঠিক রয়েছে। এটা হচ্ছে অন্যতম একটি শর্ত। আচ্ছা, এখন যদি আমি চিত্র অঙ্কন করতে চাই, 2 টাকার সাথে হচ্ছে কত একক, 15 একক। তাহলে আমি 2 থেকে একটি লম্ব আঁকবো আর 15 থেকে একটি লম্ব আঁকবো। পরস্পর যেই বিন্দুতে মিলিত হবে সেটাই হবে আমার একটি বিন্দু। তাহলে পরস্পর মিলিত বিন্দুটাই আমার প্রয়োজন, আমার বাড়তি অংশের কোনো প্রয়োজন নেই। আবার ঠিক একইভাবে এটার একটা নাম দিলাম, ধরো এ। দ্বিতীয় হচ্ছে 4 টাকার সাথে 10 একক, তাহলে 4 আর একটা হচ্ছে 10, এটার নাম দিলাম বি। আর 6 টাকার সাথে
5 একক, এটার নাম দিলাম সি। তাহলে আমি এ বি সি যোগ করে যেই রেখাটা পেলাম সেটার নাম হচ্ছে চাহিদা রেখা। তাহলে এই রেখাটা কি? এই রেখাটা হচ্ছে চাহিদা রেখা। তাহলে চাহিদা রেখার নিয়মটা কি দাঁড়াচ্ছে? যে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে একটি চাহিদা রেখা আমি অঙ্কন করলাম। আবার কেন বলছি কাল্পনিক? কাল্পনিক হতে পারে যে তোমার পরীক্ষার সময় একটি তালিকা দিয়েই দিতে পারে যে একটি তালিকা আছে, এই তালিকা থেকে একটি রেখা অঙ্কন করো। কিন্তু যদি বলা থাকে একটি কাল্পনিক চাহিদা রেখা থেকে, কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদার অঙ্কন করো, তখন সম্পূর্ণ তোমার একটি কল্পনা থেকে একটি তালিকা অঙ্কন করবে এবং তা থেকেই তোমার চিত্র অঙ্কন করতে হবে। তাহলে তালিকাটা হবে কাল্পনিক, কিন্তু চিত্রটা হবে তালিকার ভিত্তিতে। সেখানে কিন্তু কল্পনা করে ছবি আঁকার কোনো সুযোগ তোমার নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে হচ্ছে চাহিদা বিধিটা হচ্ছে কি? চাহিদা বিধি হচ্ছে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক, সেটাই হচ্ছে চাহিদা বিধি। আর চাহিদা বিধিটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? একটা হতে পারে তালিকার মাধ্যমে, আর একটা হতে পারে চিত্রের মাধ্যমে। এখন শুধু তালিকাও হতে পারে, শুধু চিত্রও হতে পারে, আবার কাল্পনিক চাহিদার সূচি থেকেও চাহিদা রেখা অঙ্কন হতে পারে। এখন যদি আমি শুধু একটা চিত্র আঁকি, অর্থাৎ আমি এই কাল্পনিক কোনো তালিকাও নিলাম না, সূচিও নিলাম না, আমি আমার মতো করে একটি চাহিদা রেখা যদি অঙ্কন করি, তাহলে সেটাও হতে পারে। সেটা যদি আমরা দেখি, তাহলে আমি প্রথমেই একটা নিয়ে নিলাম আগের মতোই। একটা হচ্ছে চাহিদার পরিমাণ, যেটাকে আমরা বলছি ডি, আর এটাকে বলছি কি? দ্রব্যের দাম, যেটাকে আমরা বলছি পি। এখন আমি নিজের মতো করে একটা চিত্র অঙ্কন করতেই পারি। অর্থাৎ P1 তখন হচ্ছে M1, P2 এটা নিলাম M2, আর P3 এটা নিলাম M3। তাহলে এই যে একটা রেখা আমি আঁকলাম, এটাও আমার চাহিদা রেখা হতে পারে। তাহলে এটা হলো কি? আমি ফ্রি হ্যান্ড রেখে চাহিদা রেখা আঁকলাম, কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকি বা যাই করি না কেন, সিস্টেম কিন্তু ঠিক আছে। সেটা হচ্ছে দাম যখন বৃদ্ধি পাচ্ছে চাহিদা তখন দাম যখন বৃদ্ধি পাচ্ছে চাহিদা তখন হ্রাস পাচ্ছে, আর দাম যখন হ্রাস পাচ্ছে চাহিদা তখন বৃদ্ধি পাচ্ছে। এটাকে আরেকটু সহজ করে যদি তোমাদের একে দেখাই, সেটা হচ্ছে কি? আমরা এই অক্ষ আমরা ঠিক থাকবে, এই তোমরা যদি এই প্রতিটা না লিখো, আমি তোমাদের এই ক্লাস নেওয়ার সময় হয়তোবা না লিখতে পারবে, তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে হবে। কারণ প্রত্যেকটার নাম্বারই কিন্তু ভাগ ভাগ করা থাকে। তুমি যদি চিত্রের ব্যাখ্যা ঠিক মতো দিলে, চিত্রটা ঠিক মতো আঁকলে না, অর্থাৎ চিত্রের নোটেশনগুলি ঠিক মতো দিলে না, তাহলে তুমি পূর্ণ নাম্বার পাবে না। আবার ঠিক একইভাবে চিত্রটা পূর্ণ রূপ তুমি দিয়েছো কিন্তু ব্যাখ্যাটা করতে পারোনি, তাহলেও কিন্তু তুমি আংশিক নাম্বার পাবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমার যদি নাম্বারটাকে পূর্ণভাবে পেতে হয়, অর্থনীতির ক্ষেত্রে তোমরা জেনে রাখবে, অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু 100% নাম্বার পাওয়া সম্ভব। যদি আমি একটি তালিকা থেকে রেখা অঙ্কন করতে বলি, তোমার তালিকা থেকে যদি 100% সঠিক একটা রেখা আঁকো, অবশ্যই তুমি নাম্বারটাও কিন্তু গণিতের মতোই পেয়ে যাবে। সেখানে কিন্তু নাম্বার কেটে দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। অতএব তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এখানে আমি দেখলাম কি? চাহিদার পরিমাণ। তাহলে কি লিখলাম? এটা হলো ডি। আবার লিখলাম দ্রব্যের দাম, এটা হচ্ছে পি। দেখো সহজ একটি পদ্ধতি, সেটা হচ্ছে কি? চাহিদা বিধিটাকে আমি একটি রেখা চিত্রে প্রকাশ করব। তাহলে আগে একটি দাগ দিয়ে নিলাম। এখন আমি এখান থেকে যদি একটা দাগ দেই, এখান থেকে একটা দাগ দিলাম, এখন আমি নাম দিলাম, এটা দিলাম P1, এটা দিলাম M1, এটা দিলাম P2, এটা দিলাম M2, এটা দিলাম A, এটা B, এটা হচ্ছে চাহিদা রেখা। দেখো সহজ একটি রেখা। তাহলে এই চাহিদা রেখা আমরা কি দেখছি? দাম যখন OP1, চাহিদা তখন OM1।
দাম কমে যখন OP2, চাহিদা বৃদ্ধি পেয়ে তখন হচ্ছে OM2। তাহলে দাম যখন হ্রাস পাচ্ছে চাহিদা তখন বৃদ্ধি পাচ্ছে, আবার দাম যখন বৃদ্ধি পাচ্ছে চাহিদা তখন হ্রাস পাচ্ছে। এই যে বিপরীতমুখী সম্পর্ক, এটাই হচ্ছে চাহিদা বিধি। এবং এখানে আমরা চিত্র দেখব যে বিপরীতমুখী যখন সম্পর্ক হয় রেখাটা কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। যেহেতু একটা বৃদ্ধি আর একটা হ্রাস পাচ্ছে, এজন্যই রেখাটা বিপরীতমুখী হওয়ার জন্য রেখাটা কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমি রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী না বলে আমি যদি বলতাম ডান দিক থেকে বাম দিকে ঊর্ধ্বগামী, এটা কি ভুল হতো? রেখা তো ঠিকই থাকতো, কিন্তু এটা আমরা কেন সবসময় বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী বলি? আমার মূল বিন্দু হচ্ছে এখানে। তাহলে মূল বিন্দুটা যেখানে আছে এইখান থেকে আমি শুরু করে বলি কি, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে আমরা বলার সময় এটা চর্চা করে ফেলবো। আমরা রেখাটা বলবো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। আবার যদি কোনো রেখা এরকম হয় আমরা বলবো বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে আমাদের চাহিদা রেখাটা আকৃতিটা কেমন, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এখন যদি আমরা এই প্রশ্নটাকে অন্যভাবে করি যে চাহিদা রেখাটা কেন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, অর্থাৎ রেখাটা কেন বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় না, তাহলে প্রথমে আমরা বলবো বাম দিক থেকে ডান দিকে কেন নিম্নগামী হয়। প্রথম কথাটাই হচ্ছে এখানে কি প্রযোজ্য, এটা হচ্ছে চাহিদা বিধি প্রযোজ্য। দাম বাড়ছে বলেই চাহিদা কমছে, আর দাম কমছে বলেই চাহিদা বাড়ছে, এবং এই বিপরীত সম্পর্কটা আমি দেখাচ্ছি বলেই রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে। 2 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ আমি যখন আমার ভোগের পরিমাণ বা প্রাপ্তির পরিমাণ বেশি হয় তখন আমি টাকার পরিমাণটা কমিয়ে দেই। অর্থাৎ একটা যখন বাড়ে, চাহিদার পরিমাণ যখন বাড়ে, দামটা তখন নিচের দিকে আসছে। এটার জন্য কিন্তু কি হয়, আমার বিপরীতমুখী সম্পর্ক দেখায়। আরেকটা কি হচ্ছে, যখন জিনিসের দাম বাড়ে আমি তখন বিকল্প বা অন্যান্য দ্রব্য বেশি কিনি, এটাকে আমি কি করি, কম কিনি। অর্থাৎ দাম বাড়লে চাহিদাটা কমে যায়। এই বিভিন্ন কারণ মিলিয়েই দেখা যায় কি হয়, আমার রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। তাহলে এখান থেকে যদি সৃজনশীল কোনো প্রশ্ন হয় যে রেখাটি কেন, আমি যদি প্রথম থেকে বলি জ্ঞানমূলকটা কি হচ্ছে, চাহিদা বিধি কি, এটা হচ্ছে জ্ঞানমূলক। তারপরে যদি তোমার অনুধাবন থেকে হয় যে চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী কেন। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন, তোমাকে একটি তালিকা দিয়ে বলল যে তালিকা থেকে একটি চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে তুমি অ্যাপ্লিকেশনটা পারো। আর উচ্চতর দক্ষতা হচ্ছে আমরা যদি পরবর্তীতে ব্যাখ্যা করা লাগে, প্রথম হচ্ছে একটি তালিকা থেকে একটি রেখা অঙ্কন করো। রেখা অঙ্কন করার সময় কিন্তু তোমাকে বলে দেয়নি যেটা কি চাহিদা রেখা না যোগান রেখা। তাহলে তোমাকে শুধুই একটা তালিকা দিয়েছে, সেখান থেকে একটি রেখা অঙ্কন করলে এবং সেখান থেকে তুমি ব্যাখ্যা করে বলতে পারবে যেহেতু তালিকাতে দাম বেড়েছে চাহিদা কমেছে এবং রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে, এখানে অবশ্যই চাহিদা বিধি প্রযোজ্য হয়েছে। এটার সাথে হতে পারে যে এই চিত্র অঙ্কন করলে অর্থনীতিতে যেই বিধি প্রকাশ করে তার কি কোনো ব্যতিক্রম আছে, তাহলে বিধিটার সাথে তোমার ব্যতিক্রমও ব্যাখ্যা করতে হবে, তাহলে সেটা হবে উচ্চতর দক্ষতা। এখন তাহলে প্রশ্ন আসে যে বিধির ব্যতিক্রমটা কি, তুমি তো বিধিটা জানো, ব্যতিক্রম তো জানো না। তাহলে ব্যতিক্রমটা কি, আমরা যখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি পড়িয়েছিলাম তখন কিন্তু বিধির ব্যতিক্রম দেখিয়েছিলাম। এক্ষেত্রে আমরা একই কথা বারবারই বলবো, যত বিধি আমি পড়ব প্রতিটা বিধির ক্ষেত্রেই কিন্তু আমি একই কথা বলবো যে আমার কিছু ব্যতিক্রম আছে। অর্থাৎ আমি যেটা ভাবছি আমার বিধিতে যা কথা আছে সেই বিধিটা সবসময় কার্যকর নাও হতে পারে। এই যে কার্যকর হবে না এটাকেই কিন্তু আমি বলছি বিধির ব্যতিক্রম। তাহলে প্রথমটা কি হচ্ছে, ভোক্তার আয়। আমি যদি সংক্ষেপে লিখি সেটা হচ্ছে আয়। আচ্ছা, আয়ের যদি পরিবর্তন হয় অর্থাৎ
দাম ঠিক আছে কিন্তু আয়টা আমার বেড়ে যেতে পারে। আয় যদি বেড়ে যায় দেখা যাবে কি আমার যে কথা ছিল বা দ্রব্যের দাম বেড়ে গিয়েছে, আমার কিন্তু চাহিদা কম হওয়ার কথা, কিন্তু এমন যদি হয় যে আমার আয়ও অনেক বেড়ে গিয়েছে, তাহলে কি হতে পারে, আমার চাহিদাও বেড়ে যেতে পারে। আবার জিনিসের দাম কমে গিয়েছে কিন্তু আমার যদি আর্থিক সক্ষমতা কমে যায়, অর্থাৎ আয় যদি কমে যায়, সেক্ষেত্রেও দেখা যায় আমার চাহিদা না কমে বা আমার কিন্তু দাম কমার ফলে চাহিদা বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা উল্টাও হতে পারে। যেমন উদাহরণ হিসাবে যদি দেই, যে আমাদের যখন লকডাউন ছিল তখন কিন্তু আমাদের অনেক নিম্ন শ্রেণীর আয় যারা করে, অর্থাৎ শ্রমিক শ্রেণী ছিলেন, তাদেরই অনেকেরই কর্মসংস্থান ছিল না। যেমন আমি যদি বলি রিক্সা চালকের কথা, সে কিন্তু যখন লকডাউন ছিল জনগণ যাতায়াতও করতো না, তার কিন্তু রিক্সা চালানোর করার ইচ্ছা থাকলেও সে করতে পারেনি, তার ইনকামটাও কি হয়েছিল, কমে গিয়েছিল। তখন দাম কমলেও কিন্তু সে চাহিদা বৃদ্ধি করার ক্ষমতা তার ছিল না। অর্থাৎ দেখা যায় যে আয়ের যদি পরিবর্তন হয়, আমার এই বিধিটি অনেক সময় কার্যকর নাও হতে পারে। 2 নাম্বার হচ্ছে আমার ভবিষ্যতে যদি দ্রব্যের দাম বৃদ্ধির সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় কি আছে, যে ভবিষ্যতে যদি আরো দাম বৃদ্ধি হবে, এটা কিন্তু উল্টাও হতে পারে। এখন যে একটা দ্রব্য আছে, সেই দ্রব্যটা যদি আমি মনে করি যে আরো দাম বেড়ে যেতে পারে, তাহলে আমি এখনই কিনে রাখলাম। অর্থাৎ দাম বাড়ার ফলেও আমি আরো বেশি কিনলাম, কেন, যে আরো দাম বেড়ে যেতে পারে। যেমন কিছুদিন আগে আমাদের হঠাৎ করে একটি রিউমার উঠেছিল যে লবণের ক্রাইসিস, এই যে লবণের দাম বেড়ে গেল এবং ওইটাতে অনেকেই লবণ বেশি কিনলো যদি আরো বেড়ে যায় এই ভয়ে। ঠিক পেঁয়াজের ক্ষেত্রে তাই হয়েছে, যে আরো বেড়ে যেতে পারে, তারপরেও তার চাহিদা কি হয়েছে, বেড়েছে। এটা হচ্ছে কি ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা। আবার উল্টা হতে পারে, যে মনে করলাম যে এখন দাম কমেছে, আমার চাহিদা বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমি ভাবলাম যে আরো কমে যাবে, অতএব আমি চাহিদাটা কি করলাম, কমিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে এটা হতে পারে। তারপর আরেকটা হচ্ছে যে ক্রেতাদের অজ্ঞতা। ক্রেতাদের অজ্ঞতাটা কি, ওই ক্রেতা জানে না যে এটার দামটা কেমন বা কি হতে পারে, সে মনে করে যে জিনিসের দাম যদি বেশি হয় তার মানে জিনিসের কোয়ালিটিটা ভালো, তার চাহিদাটা বেশি হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা কিছু জিনিস আছে যেটাকে আমরা প্রকাশ করার জন্য, অর্থাৎ আমার স্ট্যাটাস শো করার জন্য আমি যে জিনিসটা ক্রয় করি, সেটা মনে করি যত বেশি দাম বাড়ে আমার চাহিদাটা তত বেড়ে যায়। তাহলে এটা হচ্ছে একটা কি দ্রব্য, এটাও কিন্তু এক ধরনের, এখানেও চাহিদা বৃদ্ধি কি হয়, ব্যতিক্রম হয়। আমরা প্রতিবার কোরবানি ঈদের সময় দেখি যে 2-1টা গরুর এমন দাম থাকে, আসলে ওই গরুটার অত দাম হওয়ার কথা না, কিন্তু ওইটার দাম যত বাড়ে, কিছু ক্রেতা আছে যে অত দাম হলে তার কাছে এটা মনে হয় আরো বেশি চাহিদা, তাহলে এটা কিন্তু ব্যতিক্রম হতে পারে। আরেকটা আছে আমরা যেটাকে বলি গিফেন গুডস। গিফেন হচ্ছে একজন অর্থনীতিবিদ, তিনি এই বিষয়টাকে আলোকপাত করার জন্য, এই ধরনের একটা দ্রব্যের কথা বলার জন্য এটার নাম হয়েছে গিফেন গুডস। অর্থাৎ মোটা চাল, আলু, এরকম কিছু আছে যেটা একেবারে নিম্ন আয়ের লোকেরা ভোগ করে। এটার ক্ষেত্রে কি হয়, যদি ওই ব্যক্তির আয়টা বেড়ে যায় তখন সে ওই দ্রব্যটা কি করে, কম খায়। আরেকটা হয় যে ওই দ্রব্যটার, অর্থাৎ যেই দ্রব্যটার আমরা বলছি নিম্নমানের দ্রব্য, সেই দ্রব্যটা যদি দাম বেড়ে যায় আমরা তার চাহিদা বাড়িয়ে দেই, আর তার দাম যদি কমে যায় আমি তার চাহিদা কমিয়ে দিই। উদাহরণ, আমি একটু সামান্য একটা উদাহরণ দেই। একদম মোটা চাল, যেটা একদম নিম্ন আয়ের লোকেরা খায়, তাদের কিন্তু ভাতের ক্ষেত্রে অধিকাংশ আয়টা ব্যবহার হয়। এখন ওই মোটা চালের দাম যদি বেড়ে যায় তখন সে কি করে, ওই চালটা আরো বেশি ক্রয় করে, অন্যান্য দ্রব্য সামগ্রী কমিয়ে দেয়। আবার ঠিক উল্টাটা, ওই দ্রব্যের দামটা যদি কমে যায় তখন সে কি করে, ওই চালটা কম কিনে একটু ভালো চাল ক্রয় করে, কারণ তার টাকা কিছু থেকে যায়। তাহলে এই যে একটা বিষয়, এটা আরেকটু ডিটেলস আমরা অন্য উপরের ক্লাসে আলোচনা করি, আয় প্রভাব, পরিবর্তক প্রভাব। তোমাদের অত কিছু এই প্রয়োজন নেই এই স্ট্যান্ডার্ড ক্লাসে। তোমরা শুধু জেনে রাখবে যে কিছু কিছু দ্রব্য আছে যার, অর্থাৎ একেবারেই নিম্ন আয়ের লোকেরা ভোগ করে, নিম্নমানের। এক এক দেশে এক একটা, কোনো দেশে আছে আলু, কোনো দেশে আছে গম, আমাদের দেশে আছে মোটা চাল বা খুদ, এগুলিকে আমরা বলি গিফেন গুডস। এক্ষেত্রে কি হয়, চাহিদা বৃদ্ধিটা ব্যতিক্রম হয়।
তাহলে আজ আমি কি তোমাদের বিষয়ে বললাম। প্রথমটা হচ্ছে চাহিদা কি। চাহিদা হচ্ছে শুধু অভাব থাকলে হবে না, চাহিদা হচ্ছে কোনো দ্রব্যের পাওয়ার আকাঙ্ক্ষার সাথে আর্থিক সামর্থ্য এবং সেই সামর্থ্যটাকে ব্যয় করার ইচ্ছা যদি থাকে সেটাই হচ্ছে চাহিদা। তারপর হচ্ছে চাহিদার নির্ধারক, অর্থাৎ চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে। এই নির্ভরতা মানে হচ্ছে পরিমাণটা, আসলে কি কি বিষয়ের উপরে চাহিদাটা বাড়ে, কি কি বিষয়ের উপরে চাহিদাটা কমে আসে। সেক্ষেত্রে আমরা কি বলছি ওই দ্রব্যের নিজস্ব দাম, অন্যান্য দ্রব্যের দাম, ভোক্তার আয়, অভ্যাস, রুচি, এগুলি সবগুলি মিলিয়ে হচ্ছে নির্ধারক। আর সর্বশেষ যেটা বললাম যে শুধুমাত্র দামের সাথে চাহিদার যে সম্পর্ক সেটা হচ্ছে চাহিদা বিধি। অর্থাৎ চাহিদা বিধিতে দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে সেটাই হচ্ছে চাহিদা বিধি। আর চাহিদা বিধিতে কি দেখায়? দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এবং এটাকে আমরা তালিকাতে প্রকাশ করলাম, এটাকে আমরা কিসে প্রকাশ করলাম? চিত্র প্রকাশ করলাম। আবার এখানে কি দেখালাম? এটা কিছু ব্যতিক্রম আছে, সেটাকে আমরা ব্যাখ্যা করলাম। তাহলে আজ আমরা অনেকখানি বিষয় পড়েছি এবং এখান থেকে প্রতি বছরই প্রতি সময়ই তোমাদের প্রশ্ন হবে। তোমরা খুব সুন্দর করে উত্তর দিলে সুন্দর মতো নাম্বার পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ। আগামী দিন আমরা এটা আরেকটু বিষয় আলোচনা করব। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। তোমরা দোয়া করবে যাতে করে আমি আগামী ক্লাসটা নিতে পারি, সুস্থ থাকতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।